আমরা ডক্টর আসিফ নজরুলের আজকের এই বক্তব্যকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছি। আমরা ওনাকে প্রশ্ন রাখতে চাই যে উনি কি আওয়ামী লীগকে পূর্ণ প্রতিষ্ঠা করার দায়িত্ব নিয়েছেন কিনা। আজকে ডক্টর আসিফ নজরুল আমাদের অনেকেরই প্রিয় শ্রদ্ধাভাজন শিক্ষক, আমাদেরও ছিলেন। কিন্তু আজকে ওনার এই বক্তব্যের পরে আমার অনেকেরই আমার মতো সন্দেহ হচ্ছে যে আসলে উনি আওয়ামী লীগের কোনো এজেন্ডা বাস্তবায়ন করার মিশনে নেমেছেন কিনা। এটা আমরা আমাদের প্রিয় শ্রদ্ধাভাজন শিক্ষক আসিফ নজরুল স্যারের কাছে জানতে চাই। তিনি আজকে বলেছেন যে আওয়ামী লীগ একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক দল এবং তাদের রাজনীতি করার অধিকার আছে, সংগঠন করার অধিকার আছে, ইত্যাদি ইত্যাদি। আমি মনে করি ডক্টর আসিফ নজরুলের আজকের এই বক্তব্যের মাধ্যমে তিনি আমাদের এই ছাত্র জনতার বিপ্লবকে এক প্রকারের অস্বীকার করেছেন। আমাদের এই বিপ্লবের প্রতি তিনি এক প্রকারের অবজ্ঞা দেখিয়েছেন। হাজার হাজার মানুষ জীবন দিয়েছে এই বিপ্লবে, শত শত মানুষ শহীদ হয়েছে, রক্ত দিয়েছে। তিনি এই শহীদদের সাথে এক প্রকারের মস্করা করেছেন এই বক্তব্যের মাধ্যমে। এখন আসেন, আওয়ামী লীগ কেন বাংলাদেশে আর রাজনীতি করতে পারবে না? দেখুন, আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসাবে কিংবা একটা রাজনৈতিক দল এটা বলার কোনো সুযোগ নেই। আওয়ামী লীগ আগে রাজনৈতিক দল ছিল, কিন্তু বিগত 17টি বছর আওয়ামী লীগ রাজনৈতিক দলের যে ক্যারেক্টার, যে নেচার, সেই জায়গা থেকে বেরিয়ে তারা একটা ফ্যাসিবাদী শক্তিতে পরিণত হয়েছিল। এবং এই আওয়ামী লীগের হাতে বাংলাদেশের হাজার হাজার মানুষ গুম হয়েছে, শত শত মানুষ গুম হয়েছে, খুন হয়েছে, ক্রস ফায়ারের শিকার হয়েছে, শত শত মা বোন জীবন হারিয়েছে, এদেশের হাজার হাজার কোটি টাকা লুট হয়েছে। এরকম একটি ফ্যাসিবাদী ফ্যাসিস্ট শক্তিকে রাজনৈতিক দল বলার কোনো সুযোগ নেই। বরঞ্চ আমাদের বলতে হবে যে আওয়ামী লীগ বর্তমানে বাংলাদেশের জনগণের কাছে একটি অভিশপ্ত একটা সংগঠনের নাম, এবং এই অভিশপ্ত সংগঠনটি আগামীতে বাংলাদেশের রাজনীতির ময়দানে আর কোনোদিন উঠে দাঁড়াতে পারে না, দাঁড়ানোর সুযোগ নেই। মুসলিম লীগ বাংলাদেশে একসময় ঐতিহ্যবাহী একটি রাজনৈতিক দল ছিল আমাদের এই ভারতীয় উপমহাদেশে, অর্থাৎ পাকিস্তানকে জন্ম দিয়েছে মুসলিম লীগ। এখন মুসলিম লীগকে নিয়ে আপনারা কেন কথা বলেন না? আপনাকে বলবেন যে মুসলিম লীগ আগে ঐতিহ্যবাহী একটা রাজনৈতিক দল ছিল, এটা সেটা, তাদেরকে সুযোগ দেওয়া দরকার, তো তাদেরকে সরকারে বসিয়ে দেন, ওরা তো অনেক পুরাতন ঐতিহ্যবাহী দল ছিল। কিন্তু তাদের উপরে কেন আপনারা ব্লেম দিচ্ছেন? আমরা তো এটাও বলতে পারি, আমাদের এই যে ইবলিস শয়তান, এই ইবলিস শয়তানও কিন্তু একসময় আল্লাহর প্রিয় একজন ফেরেস্তা ছিলেন, অনেক প্রিয় ফেরেস্তা। কিন্তু আল্লাহর একটা নির্দেশ না মানার কারণে আল্লাহ তাকে ফেরেস্তার নাম থেকে তার নামটা কেটে দিয়ে শয়তানের খাতায় নাম লিখে দিয়ে তাকে শয়তান বানিয়ে দিয়েছেন। তো ইবলিস শয়তানও কিন্তু ফেরেস্তা ছিল। এখন আপনারা আওয়ামী লীগকে যদি ওই বলেন তারা ঐতিহ্যবাহী দল, ভালো দল, দেশের জন্য অনেক কিছু করেছেন, ইত্যাদি ইত্যাদি, এগুলো স্রেফ ওই আওয়ামী লীগকে পূর্ণ প্রতিষ্ঠা করা, আবার বাংলাদেশে তাদের রাজনীতি করার সুযোগ তৈরি করা দেওয়ার একটা পাইতারা, এবং এর মাধ্যমে আমরা একটি গভীর ষড়যন্ত্র, একটি চক্রান্তের আভাস আমরা পাচ্ছি। এই একই বক্তব্যের কারণে ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেবকে আমরা কিন্তু তার পদ থেকে সরিয়ে দিয়েছি। এখন আসিফ নজরুল একই বক্তব্য দিয়েছেন। আমার অত্যন্ত প্রিয়, আমার ক্লোজ, আমার একবারে কাছের একজন শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শুরু থেকেই, ছাত্র জীবন থেকেই আমরা ওনাকে একজন গার্ডিয়ান হিসেবে পেয়েছি। সেই আসিফ নজরুল স্যার আজকে যদি আওয়ামী লীগকে পুনঃ প্রতিষ্ঠা করার কোনো বক্তব্য দেয়, আমি ফারুক হাসান তার ছাত্র হইয়া যাই হই, ঘৃণা করে প্রত্যাখ্যান করতে আমাদের এক বিন্দু পরিমাণ সময় লাগবে না, সে যত বড় প্রিয় শিক্ষক হোক না কেন আমাদের। কারণ এই বাংলাদেশে আওয়ামী লীগকে পূর্ণ প্রতিষ্ঠা করার যে বা যারাই চেষ্টা করুক, ছাত্র জনতা তাদেরকে কখনোই মেনে নেবে না, গ্রহণ করবে না। এই কথাগুলো বলছি বন্ধুগণ, আজকে আমাদের সবার প্রিয়, অনেকের প্রিয় আস্থাভাজন